তিরপলে কানা কেন, একটা জব কার্ডের টাকা কেন? যখন জব কার্ডের টাকা মারছিল, এখন ধরো বন্ধ, সেটা আলাদা। এখন বন্ধ, যখন মারছিল তো এখনো পাই। পড়ানো যায় চলে না। না, এত সুন্দর পড়াচ্ছে চলে না। এত সুন্দর প্রাইমারি স্কুলে টিচাররা পড়াচ্ছে আর চলে না। 60,000 টাকা অনেকদিন পর ঢুকে যায়। সবার মাত্রে সর্বনাশী শটানে মানে 5,000 টাকা দিতে হবে। কাজ বাজ এলাকা, কাজটাই নেই। এটা একটা স্কুল, স্কুলের পিছনের দিক, জানলাগুলো একটা করে ভাঙা। এই স্কুলটা চলে কটা, মানে রোজ ক্লাস হয়? আপনাদের এখানে সবার বাচ্চারাই কি কেজি স্কুলেই পড়ে? হ্যাঁ, প্রাইমারি স্কুলগুলোয় পড়ানো যায় চলে না। না, এত সুন্দর পড়াচ্ছে চলে না। এত সুন্দর প্রাইমারি স্কুলে টিচাররা পড়াচ্ছে আর চলে না। সেরকম চাপ করেছিল আমার। তো ক্লাস 5-এ উঠলে কি হবে? তখনও প্রাইভেটেই পড়াবে, হাই স্কুল? হ্যাঁ, বেসরকারি স্কুল। তখনও বেসরকারিতেই পড়াবেন? চাষবাস করা হয় নাকি কাজ বাজ ভালো? 10-15 বিঘে জমি চাষ করা হয়। আচ্ছা, নিজেদের নাকি অন্যের? সব নিজেদের। শ্বশুর কি অবস্থা, এই স্কুলগুলো থাকতেও এখানে আপনারা পড়াতে পারছেন না। এখানে প্রচুর এই ম্যানগ্রোভের, যেখানে যেটা অ্যাকচুয়ালি আপনাদের, এটা তো নদী এলাকায়, মানে অনেকটাই কাছে নদী এলাকা, তো এই যে ম্যানগ্রোভের জমিগুলোতে মাছের ভেড়ি করে দিচ্ছে, এটাতে তো এটা মানে পরিবেশের ক্ষতি, মানে যে ঝড়টা আটকাতো সেটা তো আর এখন মানে আটকানোর ক্ষমতাটা অনেক কমে যাচ্ছে। আগে থেকে আমাদের সুন্দরবনটা এখন খুব ভালো হয়েছে, কেন আমাদের এখানে গণেশচন্দ্র এমএলএ, কারণ ফুল সুন্দরবনের মধ্যে এই এমএলএ এগেইনস্টে না অভিযোগ আছে, মানে কয়লা পাচার এইসব অভিযোগ আছে, এগুলো মানে আপনার এলাকায় কখনো শুনেছেন? মানে এগুলো কি জানেন কিছু আপনারা? না, আমাদের এদিকে ওই রকম ওনার তো এদিকে দায়িত্ব নেই যে কয়লা পাচার, এদিকে কয়লা ভাটার মালিক নিয়ে আসে, সেইভাবে হচ্ছে না গাড়ি মানে আসে। মানে ওই আর কি নিউজে দেখায়, মানে দেখা যায় আর কি, যে শুনেছেন আপনারা কখনো এই এমএলএ এর এগেইনস্টে কোনো অভিযোগ মানে এই অভিযোগগুলো আছে যে এরকম কিছু এলাকায় কি আপনারা তো থাকেন? এই এমএলএর কয়লা পাচারের অভিযোগ নেই। অভিযোগ নেই? ওষুধের দাম বাড়তেছে, তারপরে আমাদের মাসে 1,500-2,000 টাকা করে একজনের ওষুধ লাগে, আমার লাগে, আমার স্বামীর লাগে। দুজনের মিলিয়ে 1,500-2,000 টাকা? হ্যাঁ, না একার 1,500? না, স্বামীর লাগে 1,300 টাকা, আমার লাগে 1,500 টাকা মাস। বাহ, ওষুধ কিনতেই তো অনেক টাকা চলে যায়। হ্যাঁ, আপনি চাষবাস এখনো করা যায়, মানে করেন? কত টাকা রোজ দেয়? আমার চাই ঘরে কাজ করে এখন 6 টাকা রোজ। 600 রোজ হয়? রোজ রোজ কাজ হয় না। রোজ কাজ হয় না? এখন কি সিজন আছে ধান? এখন এই জমি ধান টান মাঠে যেই সব চাষবাস শুধু, আর যখন ধান চাষ সিজন থাকে না তখন করে এই মাটিটা কাটা হয়। মাটি কাটার কাজ। আমি একটু আগে এই এলাকার একটা প্রাইমারি স্কুল আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো আর ঠিক সেই প্রাইমারি স্কুলের মাঠের পাশেই আর একটা এরকম ঘর রয়েছে, যেটার আমি সামনে এসে দেখলাম পুরো এই এলাকাটা, একটু বলবো আমার ক্যামেরা পার্সনকে দেখাতে, কালো হয়ে আছে, কারণ এখানে রান্না হয় আর এখানে লেখা আছে শিশু আলয়, মানে ওই যে প্লে স্কুলগুলো হয় না বড় বড় প্রাইভেট স্কুলগুলোতে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, এটা হচ্ছে সেই বলতে পারেন সরকারি প্লে স্কুল। কিন্তু এলাকার মানুষ অভিযোগ করছেন একটা দিদিমণিও এখানে আসেন না, 2-3টে ছেলে মেয়ে আসে এবং ওই কিছুক্ষণ থেকে চলে যায়, জাস্ট রান্নাটা করে নিজেরা নিয়ে চলে যায়। এখানে এখন তো তালা বন্ধ, এখন দুপুর খুব বেশি হলে 3:30 মতো বাজে, এখন বন্ধ, যাই হোক। কিন্তু এটা সকালবেলা করে নাকি 8:30 থেকে 9টার মধ্যে রান্না করে চলে যায়, আর 2-3টের বেশি ছেলে মেয়ে এখানে আসে না। আর এটা দেখে যেটা বোঝার আপনারাই বুঝিয়ে নিন, এটা বলার আর কিছুই নেই, কিছুই বোঝা যাচ্ছে না। এটা যেটা শিশু আলয়, এটা যেটা প্লে স্কুল, সেটা বোঝা পর্যন্ত যাচ্ছে না। গোটা দেওয়ালটা কোনো রেনোভেশন নেই, কিচ্ছু নেই। পাশের প্রাইমারি স্কুলটার যা অবস্থা, ঠিক তার পাশেই এই যে প্লে স্কুল, যেটা বড় বড় নেতা মন্ত্রীদের ছেলেরা মেয়েরা যারা প্লে স্কুলে যায়, প্রাইভেট স্কুলে, এটা হচ্ছে তারা যেই এলাকার মানুষের থেকে ভোট নিয়ে ক্ষমতায় বসছে, সেই এলাকার মানুষের, গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ, তাদের ছেলে মেয়েদের জন্য এই রকম প্লে স্কুল বানিয়ে দিচ্ছে, যেখানে 1-2 ছাত্রছাত্রী আসে, তাও রোজ আসে না, আর টিচার তো আসেই না, অঙ্গনওয়াড়ির কর্মীদের দিয়ে এখানে তাদেরকে টিচার হিসেবে রাখা হয়েছে।
শুধু রান্নার জিনিসপত্র এই জ্বালানি রাখা রয়েছে, কিন্তু কোনো কাজ হয় না। পড়াশোনা তো বাদই দিন, স্কুলটার যা অবস্থা। হ্যাঁ, কাজ বাজ এলাকায় কাজটাই নেই, এরকম কাজ নেই। আপনি কিছু করেন নাকি? না, আমি কিছু করতে পারি না, আমার খুব একটা অসুবিধা উঠে আর কিছু করতে পারি না। ওই ছেলেটা একটা দুটো করে আর বসে আছে। বসে আছে। হ্যাঁ, করতে পারে না, বসে আছে। ওই যা, কি আপনার শরীর খারাপ ছিল? হ্যাঁ, ওই এদিক সেদিক করে কোনো রকমে চলে। এখানে কিছু হলে আপনারা কি জামতলার হসপিটালটাতেই যান? হ্যাঁ কুলতলির এই হ্যাঁ, হসপিটালটা? আমরা গরিব মানুষ কি করব, আমাদের আর বেশি দূরে যাওয়ার টাকা নেই, না, ঠিক। এই টাকার এখানে কাছাকাছি। চিকিৎসা দেয় ঠিকঠাক? ওই কোনো রকমে দেয়, না দিলে যাও, চলে যাও, বাইরে চলে যাও, টাকা থাকলে বাঁচো, না তো মরো। আমাদের উনি তো ওইভাবে মরেছে। ফোন করেছিলাম, আমার 8,500 টাকা আমার মানে আমি জমা দিয়েছিলাম, আমার হয়নি। আমার পর আমি দেখতে পাচ্ছি যে আমার নামটা কাটা পড়েছে এখান থেকে। আমি ভিডিওয়ে গেছিলাম, পঞ্চায়েতে গেছিলাম, যার পর কাটা পড়লে আমি রিটার্ন চলে এলাম। এসে আমার বউকে দিয়ে ফোন করলাম। ফোন করার পর 8,500 টাকা অনেক দিন পর ঢুকেছে। ঢোকার মাত্রে সর্বনাশী শটানে মানে 5,000 টাকা দিতে হবে। দিদি যে ঘরটা তো এটা না না না, এটা আমি জানি, এটা আমি জানি। দিতে হবে, এইভাবে চাচ্ছে। তো এটা- আমি ওই দেখা যাচ্ছে 1,20,000 টাকা আমি যদি সেটাই। কাউকে দিই তাহলে আমার আপনার থেকে তো দেখা যাচ্ছে 5,000 টাকা চেয়েছে। আমি এমন অনেক এলাকায় দেখেছি তাদের থেকে 20,000 30,000 টাকা ঘর পর্যন্ত না করলে চাওয়া। আমাদের দিকেও 20,000 15,000 যে যেরকম ঘর না নিতে করলে পারে। তারা ঘর করছে। এই তো, এই যে আমি যে রাস্তাটার কথা বললাম, এপারে এসছি, আগের বারে ওপারে এসেছিলাম, ওখানেই একজন ভদ্রমহিলা বলছে আমার থেকে 30,000 টাকা চেয়েছে। হসপিটালটা তো শুনছিলাম যে গেলে রেফার করে দেয়। তো কি আছে হসপিটালে, কি আছে? একটু কিছু হলে সঙ্গে সঙ্গে বারাইপুর, বারুইপুর। না চিত্তরঞ্জন, না তো ভাঙন, না তো পিজি। বারুইপুরটাতেও যে খুব ভালো চিকিৎসা হয় সেরকমও না। আপনার এখন ভালো হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। বারাইপুর এখন ভালো চলছে। ওই শুধুমাত্র ডেলিভারি টুকানি যতটা হয়, এর চেয়ে বেশি কিছু হয় না। বেশি কিছু নয়, এমনি সাধারণ ব্যাপার। ওরা ডাক্তার চিকিৎসাও খারাপ হয় না, ভালো বারাইপুর এখন। আমাদের এই হাসপাতাল যা বললে মাত্র সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে পেয়েটিটা। ও কিছু হলে মাত্র একটা কিছু মানে এখানে জামতলা সরকারি একটা হাসপাতাল আছে, যারা কাজ করবে পারে রিক্স নেবে, এসব নেবে না। মানে এই যে কেন এই যে ট্রান্সফারটা করতে হবে, তা এগুলো তো মানে এই এলাকার এত মানুষ, এত বড় একটা এলাকা, কেন এনআরএস আপনারা যাবেন? একটা হসপিটাল থাকতে আপনারা চিকিৎসা করাতে পারছেন না? এটা বিষয়টা আমরা বলতে পারবো না, তো চিকিৎসা কেন করতে পারছে না, যদি সরকার হাসপাতাল যেটা ভালো না, বুঝে। আপনাদের মনে কখনো প্রশ্ন জাগে না যে কেন আমাকে এই কলকাতায় যেতে হবে, কেন আমার বাড়ির এই হসপিটালটা আমি ভালো চিকিৎসা পাবো না? প্রশ্ন জাগলে সেটা আমরা কিছু করতে পারবো না। প্রচারে নেতারা আসছে না, আসছে। তাদেরকে বলছেন না? আসে, বলছি, তারা শুনছে, চেষ্টা করছে, এই বিষয়। এছাড়া তো নাকি আমরা বলার জায়গাটাও কি দেয়? বলার জায়গা তো নিশ্চয়ই দেয়, কেন দেয় না? যে থাকলে কেন দেবে না? বলেও আমরা সেটা বলে মুখ নষ্ট করা। এই যে কল এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই কুলতলির যে এলাকাটা আমি দাঁড়িয়ে আছি, মেটোঘরা, তাই তো? এই এলাকায় একমাত্র কল, যেটা এই কলটা থেকে আশেপাশে আরো বোধহয় 3-4টে গ্রামের মানুষ এই জলটা নিতে আসে। আর পাশের গ্রামেই যেখানে আপনাদের পঞ্চায়েত প্রধানের বাড়ি, ওটা কোন গ্রাম, ওর নাম কি? পালক চক। আচ্ছা, প্রধানের বাড়ির যে এলাকায়, তার বাড়ির কাছে ওই যে এখন ফিল্টার করা ট্যাঙ্ক বসানো, জল যেগুলো বিভিন্ন এলাকায়, ওগুলো কিন্তু সরকার থেকেই করা হচ্ছে, ওটা বসানো আছে, তারা ওখান থেকে জল খায়। তাদের এইভাবে পাম্প কল, ট্যাবওয়েল থেকে জল নিয়ে খেতে হয় না। কিন্তু সেই জিনিসটা তার পাশের গ্রাম, এই এলাকার মানুষের জন্য করা গেল না। কেন কেউ জানে না। একটা তিরপলে কানা কেন, একটা জব কার্ডের টাকা কেন? যখন জব কার্ডের টাকা মারছিল, এখন ধরো বন্ধ, সেটা আলাদা। এখন বন্ধ, যখন মারছিল তখনও পাই। পাননি। কাজ কতদিন করেছিলেন? কাজকর্ম আমাদের এলাকা খুব একটা জব কার্ডের কাজ হয় না, তাছাড়া টাকার ডিমান্ড দিত। আজকের আরও একবার কুলতলি বিধানসভার জামতলার যে সমস্ত পার্শ্ববর্তী এলাকা, সেই এলাকাগুলোতে ঘুরে দেখার একটু চেষ্টা করলাম, মানুষজনের সাথে আরও একটু কথা বলে জানার চেষ্টা করলাম। কারণ এই এলাকার যে জামতলা হসপিটালটা আছে, অর্থাৎ কুলতলির একমাত্র হসপিটাল, সেটার যে কী করুণ দশা, সেটাতে গেলে যে মানুষ চিকিৎসা পায় না, সেটাতে যাওয়া মানে যে রেফার, এর কথা বা এই গল্প আগে আমি তুলে ধরেছিলাম আপনাদের সামনে। এবং
আজকের বাকি এলাকাগুলো ঘুরে দেখার চেষ্টা করলাম। রাস্তাঘাটের তো একটা সমস্যা রয়েছে, এখানকার ট্রান্সপোর্ট, এখানকার নিয়ারেস্ট স্টেশন বলতে সেটাও 1 ঘন্টার জার্নি করে জয়নগর যেতে হয়। আমাকেও এই এলাকায় আসতে গিয়ে প্রায় 1.5-2 ঘন্টার জার্নি করতে হয়েছে। আর কলকাতা থেকে যদি এখান থেকে কলকাতায় যেতে হয় তাহলে সেই জার্নিটা আরও বেশি, প্রায় 2-3 ঘন্টার জার্নি। স্টেশন যেতেই তাদেরকে 1 ঘন্টা লেগে যায়। এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা এটাই। আর রাস্তাঘাটে এই যে এলাকাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই এলাকার যে সমস্ত লাইট পোস্টগুলো রয়েছে, কারেন্টের পোস্টগুলো, সেইখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই। বিস্তীর্ণ এলাকা, যেগুলো নদীর বাঁধের যে সমস্ত এলাকা, সেখানকার কথা তো ছেড়েই দিন, সেখানে রাস্তাঘাট একবার ভেঙে গেলে সেগুলো আর মেরামত করা হয় না। আর আরও একটা বড় সমস্যা তুলে ধরেছিলাম এর আগে, এখানকার পানীয় জলের সমস্যা। এই এরিয়াটাতেও একই রকম অবস্থা। যে মাঠটাই আমি এখন দাঁড়িয়ে রয়েছে, সেই মাঠে একটাই মাত্র সরকার থেকে বসানো টিউবওয়েল আছে। যে টিউবওয়েলটা দিয়ে এই পার্শ্ববর্তী আরও 4-5টা গ্রামের মানুষ এই একটাই টিউবওয়েলের ওপর নির্ভর করে আছে। এর জলই তাদের খেতে হয়, সেই জল ভালো হোক চাই খারাপ হোক। কারণ এই মানুষগুলো চাষবাস করা মানুষ, কেউ 300, 400, 500 টাকা রোজ পান। এনাদের কারোর পক্ষেই 30 টাকার ওই যে 20 লিটারের ড্রামের জল কিনে খাওয়া এনাদের পক্ষে সম্ভব নয়। তাই এনাদের বাধ্য হয়েই এই যে জলটা, পিছনে কলটা আমি আর দেখাচ্ছিলাম একটু আগে, এর জলই খেতে হয়। 1-2 কিলোমিটার হেঁটে মহিলাদেরকে এখানে আসতে হয় জল নিতে, তারপর সেই ঘড়া কাঁধে করে নিয়ে তাদের বাড়ি যেতে হয়। একমাত্র লাইফ সেভার এই কলটা। সামনে আমার ঠিক সামনে যে রাস্তার ওপরে স্কুলটা রয়েছে, প্রাইমারি স্কুলটার এমন অবস্থা, সেটা দেখে আপনি ফার্স্ট দেখে বুঝতেই পারবেন না যে ওটা একটা প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলে আজকের মেরে কেটে 30 জন স্টুডেন্ট আসে না পড়াশোনা করতে। তার পাশে একটা প্লে স্কুল টাইপের শিশুআলয় করা রয়েছে সরকারি, যেটার অবস্থা আরও খারাপ। সেখানে 1-2টো বাচ্চা আসে হয়তো সকালবেলা। অঙ্গনওয়াড়ির যে সমস্ত কর্মীদের রাখা হয়েছে, তাদের অধিকাংশ তারা আসেন, একদিন আসেন তো আরেকদিন আসেন না। গোটা এলাকার এটাই অবস্থা। রাতের বেলা লাইট নেই, মহিলারা বেরোয় না রাতের বেলা বাড়ি থেকে। আর এই কুলতলিতেই, এই এলাকা থেকে কিছুটা দূরে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল একটা বাচ্চা 10 বছরের মেয়ের, সে গল্প আমরা সবাই জানি, সবাই খবরে দেখেছি। কিন্তু বিশ্বাস করুন, এই এলাকার না ওই কী নিয়ে খবর হচ্ছে, কী নিয়ে খবর হচ্ছে না, এগুলো আমাদের কাছে ম্যাটার করে না। হ্যাঁ, তাদের কাছে একটা ভয়ের জায়গা অবশ্যই আছে, যেহেতু কয়েকটা গ্রাম পরেই এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু তাদের কাছে তাদের মূল ইস্যুগুলো হচ্ছে তাদের রাস্তা, তাদের পানীয় জল নেই, তাদের এলাকায় ভালো স্কুল নেই। আর এই সমস্ত যে সমস্ত এলাকার মানুষজন রয়েছেন যারা চাষবাস করেই খান, কিন্তু বাধ্য হন ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে, কেজি স্কুল, যেখানে ক্লাস 4 অবধি পড়ানো হয়, সেই স্কুলে পড়াতে তারা বাধ্য হন, যেখানে প্রত্যেক মাসে তাদেরকে 1,500 টাকা ফিস দিতে হয়। কিন্তু কিছু করার নেই, এলাকার প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা হয় না, ইনফ্রাস্ট্রাকচার ভালো না, টিচার ভালো নেই, তারা ভালো করে পড়ান না, তাই তারা বাধ্য হন ওই সমস্ত স্কুলগুলোতে পড়াতে যেতে। আর হাসপাতালের কথা তো বললামই। কুলতলির অবস্থা খুব খারাপ। কুলতলির মানুষ মনে করছেন যে হয়তো 26-এর ভোটের পর কিছু চেঞ্জ হলে তাদের অবস্থা ঠিক হবে, আর যদি না হয় তাহলে আর কোনোদিনই তাদের অবস্থা ঠিক হবে না। আরও একটা যে বড় বিষয় যেটা বলতে ভুলে গেলাম, সেটা হলো এই এলাকায় প্রচুর ম্যানগ্রোভ গাছ রয়েছে, সুন্দরবন এলাকার খুবই কাছে। আর এই ম্যানগ্রোভ গাছগুলো কেটে দিনের পর দিন এগুলো একদিকে বিক্রি হচ্ছে, আর অন্যদিকে সেই ম্যানগ্রোভের জমিতে মাছের ভেড়ি করে দেওয়া হচ্ছে। আর এই জমি, এই ভেড়ি করার পিছনে এলাকার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের নামে একটা কিন্তু গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। এলাকার কিছু কিছু মানুষ সেই অভিযোগ সম্পর্কে জানেনও। তাই যখনই এই মাছের ভেড়িগুলো করে দেওয়া হচ্ছে, ম্যানগ্রোভ গাছগুলো কেটে বা চাষের জমিগুলোতে, খুব স্বাভাবিকভাবেই যে ঝড় প্রতিরোধ ক্ষমতা সেটা হারাচ্ছে। এলাকায়, নদী এলাকার আশেপাশে যে মানুষগুলো বাস করছেন তাদের কাছে এটা অনেক বেশি রিস্ক হয়ে যায়। কারণ এই এলাকার আশেপাশে কোনো ভালো ফ্ল্যাট সেন্টার নেই, স্কুলগুলোর যা অবস্থা, মানুষজন যে সেখানে গিয়ে উঠবেন সেরকম কোনো ব্যবস্থাও নেই তাদের কাছে।